আমন্ত্রণ রাতের বাংলাদেশে আর শুরুতেই জানাবো শিরোনাম। উপযুক্ত নেতা ও সক্ষমতা নেই বলেই ভোট বর্জন করে বিএনপি, মন্তব্য প্রধানমন্ত্রীর। সরকার উৎখাতের ষড়যন্ত্র চললেও সাড়া দিচ্ছে না জনগণ। অতিবাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে। পরবর্তীতে কে আসবে তাহলে সেটা কিন্তু স্পষ্ট না, আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। কয়েক জেলায় বৃষ্টির শীতল পরশেও তেমন কমেনি গরম, বজ্রপাতে অন্তত 7 জনের মৃত্যু। পূর্বাভাস অনুযায়ী কাঙ্ক্ষিত বৃষ্টি হয়নি ঢাকায়। মৃত্যু সনদ জালিয়াতির মামলায় বিতর্কিত মিল্টন সমাদ্দারের 3 দিনের রিমান্ড, ডাকা হবে তার স্ত্রীকেও, জানালেন ডিবি প্রধান। দেশে আনা হলো তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত 8 বাংলাদেশির মরদেহ। দালালের মাধ্যমে অবৈধভাবে ইউরোপ যেতে গিয়ে কফিনবন্দি তারা। অর্থ আত্মসাতের মামলায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 2 জুন। গ্রামীণ ব্যাংকের মালিক নই, কর্মচারী, বললেন নোবেল। আজকে যে অভিযোগ এনেছে সেগুলো একই নিয়মের, একই কাহিনীর অন্তর্ভুক্ত। কাজে আপনাদের বিবেচনার উপরে আমি ছেড়ে দিলাম। সংকুচিত হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা, দাবি টিআইবি নির্বাহী পরিচালকের। দুর্নীতি নিয়ে রিপোর্ট করলে সুরক্ষা দেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রী। সিলেটের আদালত চত্বরে তুল কালাম, মামলার নথি দেখা নিয়ে পুলিশ আইনজীবী হাতাহাতিতে ছড়ায় উত্তেজনা, আহত কয়েকজন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হঠাতে পুলিশের ব্যাপক অভিযান, টিয়ার শেল নিক্ষেপ, জল কামানের ব্যবহার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। অতি বাম এবং অতি ডান মিলে সরকার উৎখাতের চেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, উপযুক্ত নেতা না থাকায় নানা ছুতায় অনেকেই নির্বাচন বর্জন করছে। সকালে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতেই দলের মন্ত্রী এবং এমপিদের নানা নির্দেশ দেয়া হয়েছে। সকালে গণভবনে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলন। টানা 4র্থ মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম দ্বিপাক্ষিক সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন এটি। যুদ্ধকে না বলার জন্য আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছি। লিখিত বক্তব্যে সফরের নানা অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একসাথে কাজ করবে বলে প্রত্যাশা করি। তারপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্রই হয়েছে, তবে সবকিছু পাশ কাটিয়ে জনগণের ইচ্ছারই প্রতিফলন হয়েছে। যারা অতিবাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, তারা খুবই গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে? সেটা কিন্তু স্পষ্ট না, আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। কয়েকটি দল অজুহাত তৈরি করে নির্বাচন বর্জন করছে বলে জানান প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে উঠে আসে উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপির স্বজনদের প্রার্থিতার বিষয়টি। হয়তো এক জায়গায় বউকে দিল, আর এক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতা কর্মীদেরকে, যে কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব, একটা আর আমাদের নেতা কর্মীদের জন্য কিছু রাখবো না, এটা তো হয় না। বিএনপির ভুল নীতির কারণেই বাংলাদেশ মিয়ানমার থেকে গ্যাস পায়নি বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। এখানে এত পরিমাণ গ্যাস, সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল। যা ফলাফলটা কি, সমস্ত গ্যাস পাইপলাইন করে চীন নিয়ে যাচ্ছে।
এখানে ভারতেরও বিনিয়োগ ছিল, জাপানের ছিল, মিয়ানমার, চায়না, সকলেই। কিন্তু সেখানে আমরা আমাদের দেশের জন্য তো পরবর্তীতে আমি চেষ্টাও করেছিলাম যে ওখান থেকে কিছু পাওয়া যায় কি না। তো একবার চলে গেলে আর তো পাওয়া যায় না। তো দেশের জন্য কত বড় একটা সর্বনাশ করে দিয়ে গেছে সেটা একবার একটু চিন্তা করেন। সেই জন্য 14 দলীয় জোটভুক্ত দলের নেতাদের সাথে শিগগিরই বৈঠক করা হবে বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। নিজের ওয়ার্কিং কমিটি মিটিং করেছি, আমাদের উপদেষ্টা কমিটি মিটিং করবো এবং আমি 14 দলের সাথেও বসবো। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে দেখা মিলল কাঙ্ক্ষিত বৃষ্টির। চট্টগ্রাম বিভাগের কয়েক জেলায় সকাল থেকে মেঘলা ছিল আকাশ। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজেছে ফেনী, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন অঞ্চল। এতে কিছুটা কমেছে তাপপ্রবাহ, ক্ষণিকের প্রশান্তি আসে জনজীবনে। এদিকে কুমিল্লায় 4 জন সহ কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়িতে বজ্রাঘাতে নিহত হয়েছেন 10 জন। তপ্ত আবহাওয়ায় এক পশলা বৃষ্টি, টানা গরমে অতিষ্ঠ মানুষের মাঝে বুলিয়ে দেয় স্বস্তির পরশ। চট্টগ্রাম বিভাগের কয়েক জেলায় সকাল থেকেই আকাশের মুখ গোমরা। পর্যটন নগরী কক্সবাজারে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হয়, যা স্থায়ী ছিল আধ ঘন্টা। পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে ইলশিগুড়ি বৃষ্টির দেখা মেলে। বৃষ্টির ছোঁয়ায় কমেছে তাপপ্রবাহ, কিছুটা প্রশান্তি এসেছে পাহাড়ি জনপদে। আল্লাহর রহমত, অনেক বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগতেছে। অনেক প্রার্থনা করার পরে বৃষ্টি নামলো। ভাষা প্রকাশ করতে পারতেছেন যে এত গরমের মধ্যে আল্লাহর একটা রহমত করছে, যে এতদিন পর বৃষ্টি দিছে, যে খুব ভালো লাগতেছে। কয়েকদিন তো অনেক গরম ছিল, এখন বৃষ্টি হওয়ায় তো সবার জন্য ভালো হয়েছে। আমাদের থেকে সবসময় তো মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়, তো এই বৃষ্টিটা শান্তির। সকাল 8টা থেকে বজ্রসহ বৃষ্টি শুরু হয় ফেনীতে। রোদে চৌচির হওয়া মাটি মুহূর্তেই শুষে নেয় বৃষ্টির পানি। মানুষের মাঝে স্বস্তি ছড়ালেও ঘণ্টাখানেক পর আবারও গরম অনুভূত হয়। দীর্ঘদিন গরমের পর বৃষ্টি হওয়ায় আমাদের কাছে পরিবেশটা শীতল লাগছে, আবহাওয়া খুব ঠান্ডা হয়ে গেছে। সামান্য বৃষ্টি হয়েছে, আবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, এখন আবার অনেক গরম পড়তেছে। ইলশেগুড়ি বৃষ্টি হয়েছে নেত্রকোনাতেও। এতে ভিজেছে শুষ্ক মাটি, সবুজ প্রকৃতি, সে সাথে কিছুটা কমেছে তাপমাত্রা। এদিকে বৃষ্টির আগে বজ্রঘাতে কয়েক জেলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। রাফিকাতুন্নিসা, যমুনা নিউজ। অন্যদিকে তাপপ্রবাহে পুড়ছে দেশে একাংশ। বৃষ্টির দেখা নেই টানা 20 দিন তপ্ত উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে। রাজশাহী, খুলনা এবং ঢাকা বিভাগে অনুভূত হচ্ছে দাবদাহ। কম বেশি 40 ডিগ্রি তাপমাত্রা বিভাগের জেলাগুলোয়। চুয়াডাঙ্গায় গতকালের চেয়ে আজ তাপমাত্রা কিছুটা কমলেও স্বস্তি নেই, অব্যাহত আছে তীব্র তাপপ্রবাহ। জেলাটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 41.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল যা ছিল 42.8। গ্রীষ্মের উত্তাপ আর ভ্যাপসা গরমে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। খুব দরকার ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। সব দিকের ছুটে আসা মানুষ এক হয় এই শহরে। এখানে কেউ হুট করে লুট করে নেয় সব প্রাপ্তি, কারো লড়াই চিরকালের। এই ঢাকা তার আদিবাসী থেকে অধিবাসী সবাইকে দিল কত কি, অথচ এখন নিজেই খাঁ খাঁ করছে। ভীষণ উত্তাপে পড়ছে ঢাকা। এই তাপপ্রবাহে গোটা নগর যেন জ্বলছে উনুনের আগুনে। সারি সারি দালান আর রাজপথ কাঁপানো গাড়িতে মুখ বুজে থাকা মানুষের যত। রাজ্যের ভাবনা নিয়ে ভিড়ের স্রোতে একা হেঁটে চলা মানুষটিও ঘরমাক্ত। শ্রমজীবী নাকাল এই দহন দিনে। কিন্তু এর জন্য দায়ীকে এই আমি, আপনি, আমরাই আর আমাদের লোভ। নগরায়নের নামে বিষাক্ত ছোবলে আর অবহেলায় বেড়ে ওঠা ঢাকার আত্মকথাই তুলে ধরেছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। এ শহরে গাছের চেয়ে দালান বেশি, জলকণার চেয়ে মানুষ বেশি, ফুলের চেয়ে পঙ্কিল বেশি। এ শহর শিশুর, কবির, ধনীর, ভেসে আসা মানুষের স্বপ্নের লুটেরার। এ শহর তৃষ্ণার। সব নদী খাল শুষে খেয়েও মেটেনি আমার তেষ্টা। এ শহরে সবুজের চেয়ে কংক্রিটের কদর বেশি। এখানে ফুলের সুবাস দূষণের দাপটে উড়ে যায় কর্পূর হয়ে। হ্যালো ঢাকা। না, তুমি আমার প্রিয় ঢাকা, নাকি জাদুর শহর, নাকি তত্ত্ব শহর? তোমার অভিমানের আগুনে পুড়ছি আমি, একটু
একটু ছায়ার তৃষ্ণায় পড়ে তোমার পথ। আমি গাছগুলোকে সব নিলামে দিয়েছি যে, আর জলাধার ভরেছি কংক্রিটে। কাঁচের বড় বড় দালানে আমি যখন শীতাতপে তোমার শরীরে লাগে গরম হাওয়ার হলকা। আমার স্বপ্ন পূরণের ভারে তোমাকে করেছি ক্লান্ত। আমার এগিয়ে যাবার দৌড়ে 1 ইঞ্চি জায়গাও আমি ছাড়ব না। তোমাকে শ্বাস নিতে দেব না আমি। আমার আরো চাই, আরো দালান চাই, গাড়ি চাই, টাকা চাই। আমার কেবল চাই আর চাই। কেমন করে বোঝাই তোমায়, আমি কেবল নিতে শিখেছি, দিতে নয়। মৃত্যু সনদ জালিয়াতির মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে এই মামলায় 7 দিনের রিমান্ড চায় পুলিশ। এদিকে ডিবি প্রধান জানিয়েছেন, মিল্টন সমাদ্দারকে রিমান্ডে নেওয়ার পর তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে। মিরপুর থানায় মিল্টনের বিরুদ্ধে 3টি মামলা হয়েছে। সপ্তাহখানেক আগেও যেই মিল্টন সমাদ্দার হিরো ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সে এখন লাল দালানের পথে। পুলিশ পাহারায় বিকেলে তোলা হয় সিএমএম আদালতে। প্রতারণা ও জালিয়াতির মামলায় 7 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যেহেতু এই ঘটনার সাথে তার স্ত্রীও জড়িত এবং এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত, সেগুলো বের করতে হবে। কারণ এরা দেশের শত্রু, সমাজের শত্রু। ভালো মানুষের মুখোশ পরে তারা এই ধরনের অপকর্ম তারা করে যাচ্ছে। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, মিল্টন সমাদ্দার প্রতিহিংসার শিকার। মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। আমাদের কথা হচ্ছে, মিল্টন সমাদ্দার কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই। সুতরাং মিল্টনকে যে রিমান্ড দেওয়া হলো, এই রিমান্ডেও ইনশাল্লাহ সে নিরপরাধ প্রমাণ হয়ে চলে আসবে। এর আগে সকালে মিরপুর থানায় মৃত্যু সনদ জালিয়াতি, মারধর ও মানব পাচারের অভিযোগে 3টি মামলার পর তাকে গ্রেফতার দেখায় ডিবি পুলিশ। প্রাথমিকভাবে আমরা মনে করি যে মামলাটা রুজু হয়েছে। সে যে মানে ওই নিজেই সিল মেরেছে, নিজেই স্বাক্ষর করেছে, রাতের অন্ধকারে লাশ দাফন করেছে, এটা তো সদুত্তর দিতে পারে না। মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব অপকর্মের ফিরিস্তি গণমাধ্যমে প্রচারিত হয়। প্রতারণার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে বুধবার আটক করে ডিবি পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবিতে মৃত্যুবরণকারী 8 বাংলাদেশির মরদেহ সুরত হালের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এরপরই মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে। এর আগে বেলা 11:15টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তাদের মরদেহ। এই ঘটনায় গেল 19 এপ্রিল রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের হওয়া এক মামলায় 2 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। কিছুটা সচ্ছলতার আশায় মাত্র 3 বছরের শিশু সন্তানকে রেখে স্বপ্নের ইউরোপ যাত্রায় পাড়ি দিয়েছিলেন কাউসার খলিফা। লিবিয়া তিউনিসিয়া হয়ে সমুদ্রপথের এই অনিশ্চিত যাত্রা কাউসারের স্ত্রী নাজমা বেগমের কাছে ধরা দেয় কফিনবন্দি দুঃস্বপ্ন হয়ে। আমার মেয়েদের নিয়ে আমি কি করব? এই মনে করেন ইচ্ছে করে মারা হয়েছে, টাকা মনে করেন সুদে করে দিয়েছে। গত 15 তারিখে আমি উঠেই দিয়েছি, আজকে তার লাশটা নিতে হয়েছে। সকালে লিবিয়া থেকে সৌদি এয়ারলাইন্সের SBS 808 ফ্লাইটে করে দেশে এসে পৌঁছে কফিনবন্দি 8 বাংলাদেশির মরদেহ। পরিবারের কাছে হস্তান্তরের আগে সুরত হালের কথা জানায় পুলিশ। এতেই বিপত্তি বাধা দেন স্বজনরা। যদি এই লাশ পোস্টমর্টমে নেয়, আমরা ওইখানে মরব। প্রায় 2 ঘন্টা পর স্বজনদের বুঝিয়ে সুরত হালের জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয় মরদেহগুলো। সেখান থেকে যদি পোস্টমর্টেম অথবা ডেথ অফ কজ কোনো মেডিকেল অফিসার অথবা চিকিৎসক যদি সেটি দিয়ে পাঠাতেন, তাহলে আমাদের জন্য এটি খুব সহজ হয়ে যেত। আমরা খুব দ্রুততার সাথেই আমরা এই স্বজনদের কাছে তাদের লাশটি ফেরত দিতে পারতাম। নিহত 8 জনের মধ্যে 5 জন মাদারীপুর এবং 3 জন গোপালগঞ্জের। স্বজনদের দাবি 15 থেকে 25 লাখ টাকার বিনিময়ে রহিম, মোশাররফ, মোস্তফা নামের 3 দালালের মাধ্যমে ভারত, দুবাই হয়ে প্রথমে লিবিয়া, সেখান থেকে যাত্রা করেন ইতালির পথে। কোনটা ছিল যে আমরা টাকা দেবো, তাদের মাধ্যমে তারা আমাদের পৌঁছে দেবে, কিন্তু তারা পৌঁছে দেয় নাই, বরং তাদের মাইরা দুইরা
লিবিয়া নিয়ে তারপর গেম দিয়েছে। আমরা 20 থেকে 25 লাখ টাকা দিয়েছি, আরো টাকা চাইছে, টাকা দিয়ে নিজেকে পিটাইছে। নৌকাডুবিতে মৃত্যুর কথা বলা হলেও স্বজনদের অভিযোগ নৌকার পাটাতনের ভেতরে ঢুকিয়ে আগুন ধরিয়ে দেয় দালালরা। জোর কইরা পিটাইয়া তারপরে বক্সের মধ্যে দিচ্ছে, বক্সের মধ্যে দিয়ে তারপরে ঢাকনাটা আটকাই দিচ্ছে, ওর উপর দিয়ে আবার লোক বসাইছে, এই কারণে নিঃশ্বাস না নেওয়ার কারণে এরা মারা গেছে। ভোটের লোক 38 জন, ওখানে লোক দেওয়া হয়েছে আপনার প্রায় 52 জনের মতো। তো ওই বাড়তি যে লোকগুলো নিচের মাছলে ভরছে, এই জন্য হলো এই নিচের লোক অক্সিজেন ফেল করে মারা গেছে। আমরা এই যারা এই কাজগুলো করছে ফাইন্ড আউট করে এর বিচার চাই আমরা। এভাবে দালাল ও মানব পাচারকারীদের প্ররোচনায় মৃত্যু ঝুঁকি নিয়ে অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার চেষ্টা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার। সবার কাছে অনুরোধ করব, এই রকম ধরনের জীবনের ঝুঁকি নিয়ে কেউ যেন ভূমধ্যসাগর পার হয়ে ইতালির উদ্দেশ্যে রওনা না হয়। যারা এর পিছনে রয়েছে মানব পাচারকারী এবং দালাল চক্র, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। গেল 15 ফেব্রুয়ারি লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপ যাত্রাপথে নৌকা ডুবে এই 8 বাংলাদেশের মৃত্যু হয়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। সেই সাথে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির তারিখ পিছিয়ে 2 জুন নতুন দিন ধার্য হয়েছে। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলার চার্জ গঠনের দিন ধার্য ছিল বৃহস্পতিবার। শুনানিতে অংশ নিতে বেলা 11টার দিকে আদালতে হাজির হন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাকি আসামিরা। আদালতে জামিন ও চার্জ গঠনের শুনানি পেছানোর আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 আসামির আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও দুপক্ষের বক্তব্য শুনে চার্জ গঠনের শুনানি পিছিয়ে দেন আদালত। একই সাথে পূর্ব শর্তে সব অভিযুক্তদের জামিন মঞ্জুর করেন বিচারক। এ সময় ডক্টর ইউনুস বলেন, তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ নয়। অভিযোগের সত্য মিথ্যা বিচারের ভার জনগণের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। বলা হয়েছে আমি পদ্মা সেতু বানচাল করে দিয়েছি, সরকারের টাকা অর্থ ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বন্ধ করে দিয়েছি, আমাকে পদ্মা নদীতে দুবার চুবানো দরকার, বহুবার বলা হয়েছে, বড় বড় অনুষ্ঠানে বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই। আজকে যে অভিযোগ এনেছে সেগুলো একই নিয়মের একই কাহিনীর অন্তর্ভুক্ত, কাজে আপনাদের বিবেচনার উপরে আমি ছেড়ে দিলাম। ডক্টর ইউনুসের আইনজীবীর অভিযোগ আদালত নিয়ন্ত্রণ করছে সরকার, তাই ডক্টর ইউনুসকে এভাবে হয়রানি হতে হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলি সরকারের নিয়ন্ত্রণাধীন, সরকারের নিয়ন্ত্রণাধীন। সরকার যদি চায় তাহলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। এই জন্যই জনগণ ভোট দিয়ে সরকার বানায়। সুতরাং সমস্ত কল কবজা নাড়ার একমাত্র এই হচ্ছে সরকার। কেন যে আজকে তাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, কেন যে তার বিরুদ্ধে দূরে সরিয়ে দিও তাকে সারা বিশ্বের কাছে অপমানিত করতে চাচ্ছে, তার জবাবটাই ডক্টর ইউনুস সাহেব বলছেন আপনারাই খুঁজে বের করবেন। বিচার কাজ ভিন্ন দিকে নিতে মন গড়া কথা বলা হচ্ছে বলে দাবি করেন দুদকের আইনজীবী। তিনি প্রত্যেক দিনই কিন্তু এই ধরনের বক্তব্য দেন। গতকালকে তিনি বলেছেন এই মামলা ট্রান্সফার করার ক্ষমতা নেই। আজকে তিনি দরখাস্ত দিয়েছেন তাকে ট্রায়াল কমেন্সমেন্ট হওয়ার আগেই তাকে কাগজ দিতে হবে। এগুলো তো ঠিক না, আইনে কিন্তু আছে, কিন্তু আদালতে যে তিনি আইনের যে ভাষা সেই ভাষায় যে আবার অত্যন্ত নীরবভাবে সময় চান, স্যার আমাকে সময় দেন, আর এখানে এসে তিনি যেভাবে বক্তব্য দেন এটা সঠিক না। আমি বলবো আইনজীবী হিসাবে বই পুস্তকের আলোকে আইনানুগ পদ্ধতিতে বক্তব্য দেওয়ার জন্য, বিভ্রান্তিমূলক বক্তব্য না দেওয়ার জন্য। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের 30 মে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হচ্ছে বলে মনে করেন টিআইবি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এক আলোচনায় সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, গেল 2 বছরে 23টি মামলার ঘটনায় অন্তত 43 সাংবাদিক আক্রান্ত হন। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের যে কোনো জায়গায় দুর্নীতি বিষয়ক প্রতিবেদন করতে সমস্যায় পড়লে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা দেবে মন্ত্রণালয়।
রাজধানীর মাইডাস সেন্টারে মুক্ত গণমাধ্যম দিবসে পরিবেশ সাংবাদিকতার চ্যালেঞ্জ বিষয়ক আঞ্চলিক সেমিনার, আয়োজক আর্টিকেল 19 ও টিআইবি। সেমিনারে উঠে আসে ঢাকা ও ঢাকার বাইরে পরিবেশ বিষয়ক সাংবাদিকতার নানা সংকটের কথা। গণমাধ্যমের চলার পথ দিন দিনই সংকুচিত হয়ে আসছে উল্লেখ করেন বক্তারা। মনে করিয়ে দেন গুজব প্রতিরোধ আর জনস্বার্থেই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। আমরা যদি রিস্ক নিয়ে একটা কাজ করতে যাই, সেই কাজটা করার পরে যদি আমরা বিপদগ্রস্ত হই, আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। Scientists can talk to the journalists. গুজব প্রতিরোধ ও জনস্বার্থ গণমাধ্যমে তুলে ধরতে হবে। পরিবেশ সুরক্ষায় বিজ্ঞানী ও গণমাধ্যম কর্মীদের মধ্যে বন্ধুত্ব রাখা উচিত। পরিবেশগত ঝুঁকিপূর্ণ স্থানে নিয়ম নীতির পাশাপাশি নিজেদের সুরক্ষাও নিশ্চিত করতে হবে সাংবাদিকদের। সুইডেন সবার আগে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করেছে, যা দুর্নীতি ও পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে। সমাজের সবাই সেই সুবিধা ভোগ করছে। এদেশের সরকারও গণমাধ্যমকে সহায়তা করতে পারে, কারণ গণমাধ্যম সমাজ ও দেশের উন্নয়নেই কাজ করে। টিআইবির নির্বাহী পরিচালক জানান, গেল 2 বছরে দেশে 23টি হামলা মামলার ঘটনায় শিকার হয়েছেন পরিবেশ নিয়ে কাজ করা 43 সাংবাদিক। কোল বেস কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় জনগণ যাদের ভূমি, জলাভূমি, নদী, জলাশয় দখল হয়েছে সেটার প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় জনগণ এবং পরিবেশ কর্মী বা পরিবেশ সুরক্ষা কর্মী মোট 12 জন অন্তত একটা প্রকল্পের প্রতিবাদ করতে গিয়ে নিহত হয়েছেন। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী বলেন, যখন গুজব ছড়ানো হয় তখনই সমস্যা বাড়ে। পার্বত্যাঞ্চল নিয়ে অনেক অপসাংবাদিকতাও হয়েছে। সরকার, সুশীল সমাজ ও সংবাদ মাধ্যমকে একসাথে কাজ করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, ঢাল হিসেবে ব্যবহার করে কেউ যদি অন্যায় করে, সেটাকে যেমন আমার অ্যাকাউন্টেবল করতে হবে, সেজন্য আমার আইন দরকার। একই সাথে এই আইনের অপব্যবহারের যারা অপচেষ্টা করবে তাদেরকেও আমরা যাতে সাজার আওতায় আনতে পারি সেটা নিয়েও চিন্তা করেন, এটা নিয়ে কথা বলেন, আমরাও ভাবি কিভাবে এটা করা যায়। অনেক সংস্থা ভুল তথ্যের উপর নির্ভর করে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক সূচক দেয়। এ নিয়ে বাংলাদেশ কয়েক দফায় প্রতিবাদ জানিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জোর করে ব্যাংক একীভূত করা ঠিক হচ্ছে না, এভাবে সিদ্ধান্ত চাপিয়ে আর্থিক খাতে সুদিন ফিরবে না, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। সকালে ইআরএফ আয়োজিত সংলাপে তিনি বলেন, গত 1.5 দশকে ব্যাংকিং খাতের পরিধি বাড়লেও বাংলাদেশ ব্যাংকের জনবল বাড়েনি। কেন্দ্রীয় ব্যাংকে সাংবিধানিক প্রতিষ্ঠান করার পরামর্শ তার। ব্যাংক নিয়ে বেজায় বিপদ, ঋণ খেলাপিদের নিয়ে দুশ্চিন্তা কাটেনি। আর্থিক খাতে শৃঙ্খলা কিভাবে ফিরবে তা নিয়ে নতুন হিসাব কষতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে। ঋণ দিয়ে সেই উদ্যোগে নজরদারির সুযোগ পেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। যদিও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের দাবি সমস্যা গোড়ায়। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত সংলাপে তিনি বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক সদিচ্ছা দরকার। বাংলাদেশের মতো অর্থনীতিতে এত ব্যাংক দরকার কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই আমলা। নিজেদের মধ্যে আলাপ আলোচনায় মার্জার হইতে পারে, এক ব্যাংক আর একটা ব্যাংকে হস্টালভাবে টেক ওভার করতে পারে, এগুলা আছে। কিন্তু বড় কথা হলো যে যদি 2টা ব্যাংকে একীভূত করার প্রয়োজন পড়ে, ওই 2টা ব্যাংকের কিন্তু সম্মতি থাকাটা বাঞ্ছনীয়। জোর করে বোধহয় করা ঠিক হবে না আমার মনে হয়। তাহলে সমাধান কি? এই প্রশ্নের জবাবে ডক্টর ফরাসউদ্দিন বলেন, কেন্দ্রীয় ব্যাংকে সাংবিধানিক প্রতিষ্ঠান করা উচিত অথবা গভর্নরের চাকরির মেয়াদ বাড়াতে হবে। আগামী 3 থেকে 6 মাস ব্যাংকিং খাতে আমানত সংগ্রহে সমস্ত বাধা তুলে দেওয়ার পক্ষে সাবেক এই গভর্নর। জানুয়ারি থেকে ডিসেম্বর মেয়াদে অর্থবছর আনার পরামর্শ তার। যখন কেউ খুব শক্তিমান কেউ এটা বুঝাতে পারবেন যে এটা কমানোর উপায় হইল খেলাপি ঋণ আদায় করা, খেলাপি আদায় করলেই আবার রিভলভিং হইতে থাকবে, আপনার প্রিন্ট করার দরকার হবে না, কিন্তু সেই রকম লোক বাই করতে হবে। ডক্টর ফরাসউদ্দিনের মতে বাংলাদেশ ব্যাংক আরও কার্যকর এবং অর্থ মন্ত্রণালয় আরও দক্ষ হলে দেশের অর্থনীতি সহজেই ঘুরে দাঁড়াবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ না করতে এমপিদেরকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, পরিবার ভিত্তিক নয়, তৃণমূলের কর্মীদের সুযোগ দিয়ে দলকে শক্তিশালী করতে হবে। বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এ নির্দেশ দিয়েছেন। সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। প্রধানমন্ত্রী এমপিদের উদ্দেশ্যে বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দল বন্ধ করতে হবে, বিরোধে না জড়িয়ে স্থিতিশীল পরিবেশ
বজায় রাখতে হবে। বৈঠকে দলীয় এমপিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, উপজেলায় এমপিদের স্বজনদের ভোটে থাকা খারাপ, এটা করা ঠিক না। যারা এটা করছে এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়েও ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে বিষয়টি নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য, অন্য দলের সংসদ সদস্য ও অন্যান্য দলের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি। হাসপাতালে চিকিৎসা নিয়ে একদিন পরেই বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত 8:30টায় বেরিয়ে 8:50 গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। বুধবার সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। নিজ বাসভবন ফিরোজায় ফেরার পর ব্রিফিং করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, 26 ঘন্টার চিকিৎসা শেষে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়েছে। এখন বাসায় থেকে তার চিকিৎসা চলবে। মেডিকেল বোর্ডের সদস্যদের নিয়মিত জানাতে হবে তার স্বাস্থ্যের ব্যাপারে। ডাক্তার জাহিদ বলেন, ক্রনিক লিভার ডিজিজে তাকে বারবার আশঙ্কাজনক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। যত দ্রুত লিভার ট্রান্সপ্ল্যান্ট করানোর মতো প্রতিষ্ঠানে খালেদা জিয়াকে নেওয়া যাবে তত তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। ওনার শারীরিক অবস্থার ব্যাপারে আগের চেয়েও বেশি ঘন ঘন প্রত্যেকটা প্যারামিটার পরীক্ষা নিরীক্ষা করা, যত দ্রুত সম্ভব আমরা ওনাকে এই লিভার ট্রান্সপ্ল্যান্টেশনের সুযোগ সম্বলিত কোনো সেন্টারে, আধুনিক মডার্ন সেন্টারে নিয়ে যেতে পারবো, ওনার পরিবার নিয়ে যেতে পারবে, দল নিয়ে যেতে পারবে, তত ওনার সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি। জনগণকে উপজেলা নির্বাচন বর্জনের প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। একই সাথে যেখানে নির্বাচন হবে সেখানেই ভোটারদের নির্বাচন বর্জনে উদ্বুদ্ধ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। রাজধানীর বাড্ডায় সাধারণ মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন রিজভী আহমেদ। তিনি বলেন, সরকারের চুরি, মহাদুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের করুণ অবস্থা। সরকার পতনের ভয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে আশ্রয় খোঁজার চেষ্টা করছে বলেও দাবি করেন রিজভী। বিএনপির এই নেতা জানান, দল 7 জানুয়ারির জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ ভোটে অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাসিনার অধীনে তাদের যে আজ্ঞাবাহী নির্বাচন কমিশনার, তাদের অধীনে কোনো নির্বাচনে যাবে না। আপনারা প্রত্যেকেই এই নির্বাচনে জনগণকে আহ্বান করবেন, এটি ডামি নির্বাচন, এই নির্বাচন প্রত্যাখ্যান করবে, এই নির্বাচন বর্জন করবে। এটা ডাকাতদের নির্বাচন। সরিষা বাড়িতে আওয়ামী লীগের ক্যান্ডিডেট ঘোষণা দিয়েছে, এখানে কেউ অন্য কেউ দাঁড়াতে পারবে না। বিএনপি সর্বদা ক্ষমতা কুক্ষিগত করার জন্য জনগণের ভোটাধিকার হরণ করেছে, যে কারণে তাদের মধ্যে নির্বাচন নিয়ে ভীতি রয়েছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে ক্ষমতা দখল করা। বিএনপির শাসনামলে সারা দেশে 1,23,000 ভুয়া ভোটার সৃষ্টি হয়েছিল। রাষ্ট্র ক্ষমতা দখল করে দুর্নীতি ও লুটপাট তন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করাই বিএনপির লক্ষ্য বলেও দাবি করেন তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটে ক্ষমতা এসেছে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নই দলের মূল লক্ষ্য। সিলেটের আদালত চত্বরে তুল কালাম কাণ্ড, আইনজীবীদের সাথে পুলিশের হাতাহাতি হয় দুপুরে। ঘটনার সূত্রপাত জিআরপি শাখায় একটি নথি দেখাকে কেন্দ্র করে। সেখানে নারী আইনজীবীর সাথে এক নারী কনস্টেবলের বাকবিতণ্ডা হয়। এরপরই ছড়িয়ে পড়ে উত্তেজনা। এতে 2 সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সিলেটের আদালত চত্বর, হঠাৎ পুলিশ ও আইনজীবীদের উত্তেজনা, হাতাহাতি। ঘটনার সূত্রপাত সকালে জিয়া শাখায়। সেখানে একটি নথি দেখতে যান এক নারী আইনজীবী। তার সাথে বাকবিতণ্ডা হয় দায়িত্বরত নারী কনস্টেবলের। এর জেরেই দুপুরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুলিশ সদস্যরে পুলিশ ওই যে বিউটিরে মারতে ওই চেয়ার উল্টিয়ে লইয়া পড়ে চেয়ার লইয়া উল্টিয়ে যখন পড়ে তখন গিয়া দৌড়িয়ে গিয়া এমনি গিয়া আর ওদের কনস্টেবলের পিছনে গিয়া মহিলার পিছনে গিয়া লুকাইছে। ঘটনার প্রতিবাদে মিছিল করে আইনজীবীরা। চড়াও হন পুলিশের উপর, ছুটতে দেখা যায় হেলমেট। পুলিশের দাবি, এ ঘটনায় 2 নারী কনস্টেবল আহত হয়েছেন।
কাজী সেবা নামে একজন ভদ্র মহিলা এবং তিনি পেশায় আইনজীবী। তিনি তাৎক্ষণিকভাবে এসে কক্ষে এসে কোনো কিছু না বলেই একজন মহিলা কনস্টেবলের উপর উপর্যুপরি আঘাত শুরু করে, তাকে চুলের মুঠি ধরে এবং তাকে চেয়ার থেকে ফেলে দেয়। পার্শ্ববর্তী তাকে আরও একজন নারী জিয়ারও তাকে প্রতিহত করার চেষ্টা করলে তাকেও ধাক্কা মেরে ফেলে দিয়ে তিনি দ্রুত রুম থেকে দৌড়ে পালিয়ে যান। ঘটনার পর উত্তপ্ত আদালত চত্বর। এ বিষয়ে গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি আইনজীবীরা। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। হবিগঞ্জে ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের 4 সদস্য সহ মোট 5 জন নিহত হয়েছেন। বুধবার রাতে মাধবপুর হরিতলায় ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মোহাম্মদ জামাল, তার স্ত্রী কামরুন নাহার ও ছেলে অনন্ত, ভাই এনামুল এবং ড্রাইভার হারুন ব্যাপারী। পুলিশ জানায় সিলেটে মাজার জিয়ারত শেষে প্রাইভেট কারে করে ঢাকায় ফিরছিল পরিবারটি। হরিতলার বাদশা গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 5 জন। পরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও পালিয়েছে চালক। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পর এবার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকেও বিক্ষোভকারীদের সরিয়ে দিল মার্কিন নিরাপত্তা বাহিনী। এর আগে বিশ্ববিদ্যালয়টিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্বিচার হামলা চালায় একদল মুখোশধারী। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর লাঠির সোঁটা নিয়ে চড়াও হয় তারা। ভাঙচুর চালায় শিক্ষার্থীদের তাঁবুতে। বেশ কিছুক্ষণ পরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে হটাতে অব্যাহত রয়েছে নিরাপত্তা বাহিনীর অভিযান। বিক্ষোভকারীদের উচ্ছেদে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তৎপর পুলিশ। প্রশাসন ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিলেও তা অমান্য করে ইসরায়েল বিরোধী অবস্থান কর্মসূচি চলছিল ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায়। পুলিশ নয়, শান্তিপূর্ণ আন্দোলনে হঠাৎ দুর্বৃত্তদের হানা। মাস্ক বা মুখোশের আড়ালে ঢাকা ছিল হামলাকারীদের মুখ। ব্যাট রড নিয়ে হামলে পড়ে দুর্বৃত্তরা। ভাঙচুর চলে তাঁবুতে, ছিঁড়ে ফেলে ফিলিস্তিনের পতাকা। এলোপাতাড়ি মারধরের শিকার হয় বিক্ষোভকারীরা। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হয় বহু ছাত্রছাত্রী। আমার এক বন্ধু মাথার পেছনে বড় ধরনের আঘাত পেয়েছে। আমাদের উপর নৃশংস হামলা চালিয়েছে, অথচ সাথে আমরা কিছুই করিনি। তাঁবুর সামনে নিজেদের দাবি আদায়ে দাঁড়িয়েছিলাম। তারা এসে আমাদের ব্যাট লাঠি দিয়ে পেটাতে শুরু করে। সামনে যা পায় ছুঁড়ে মারে। উত্তপ্ত পরিস্থিতিতে ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ। তবে তারাও আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দিতে শুরু করে তৎপরতা। এ সময় ভেতরে অবস্থানরত বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বাইরে মিছিল নিয়ে জড়ো হয় শত শত শিক্ষার্থী। যখন মেটাল ব্যাট নিয়ে বিক্ষোভকারীদের পেটানো হলো, নিরাপত্তা বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি। আর আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছি, আমাদের সরিয়ে দিতে তৎপর তারা। মঙ্গলবার পুলিশের অভিযানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে হটানো হয় শিক্ষার্থীদের। ধরপাকড়ের শিকার 3 শতাধিক। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পর আন্দোলনকারীদের হটাতে অভিযান চলছে টেক্সাস, অ্যারিজোনা, উইসকনসিন সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। ধরপাকড়ের শিকার বহু ছাত্রছাত্রী। পুলিশ শিক্ষার্থী মুখোমুখি অবস্থানের জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় উইসকনসিন ইউনিভার্সিটিতে। কোনো কিছুতেই অবশ্য আন্দোলন থেকে পিছু হটতে রাজি নয় যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা। এখনও নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে ছড়াচ্ছে প্রতিবাদের ঢেউ। গাজায় আগ্রাসন বন্ধ আর মার্কিন গবেষণা প্রকল্পে ইসরায়েলের বিনিয়োগ বাতিলে গেল 2 সপ্তাহ ধরেই নজিরবিহীন বিক্ষোভ চলছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভরত শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে গাজার শিশুরা। বুধবার উপত্যকার দেইর আল বালা শহরে একটি হাসপাতালের সামনে জড়ো হয় শিশুরা। এ সময় তাদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে চলমান ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়ে লেখা ছিল বিভিন্ন ক্যাপশন। গণহত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে গাজাবাসীর সাথে একাত্মতা জানানোয় সাধুবাদ জানান উপত্যকার বাসিন্দারা। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।